ট্রেনের চাকা যখন লাইনের ওপর ছন্দের তালে তালে এগোতে থাকে তখন মনের ভেতরে অনেক জমানো ক্লান্তি নিমেষেই ধুয়ে যায়। বিশেষ করে সফরটা যদি হয় একদম নতুন রঙে সাজানো নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ আপনাদের স্বাগত জানাই বেঙ্গল রাইডারের একটা নতুন ট্রাভেল লগের গল্পতে। এবারের গন্তব্য ছিল উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গুয়াহাটিতে। কাজের চাপে ব্যস্ত ছিলাম ঠিকই, কিন্তু ব্রহ্মপুত্রের হাওয়া আর পাহাড়ের ডাক কি আর উপেক্ষা করা যায়? গুয়াহাটি শহরের ব্যস্ততার মাঝে আমি যখন নৌকায় করে উমানন্দ মন্দিরের পথে মাঝ নদীতে, তখনই বুঝেছিলাম এই শহরটা বারবার কেন মানুষকে টানে। পাইন গাছের সারির মধ্যে দিয়ে যখন শিলংয়ের পাহাড়ে উঠছিলাম, সেই মুহূর্তগুলো ছিল আক্ষরিক অর্থেই ম্যাজিক্যাল। বন্দে ভারত ট্রেনের আধুনিকতা আর শিলংয়ের মনোময় আদিম সৌন্দর্য, এই দুইয়ের মিশেলে আজকের এই ব্লগ। চলুন একসাথে ঘুরে দেখি নতুন শিলং আর গুয়াহাটিকে। চলুন শুরু করা যাক আজকের গল্প। বন্দে ভারতে আমাদের গুয়াহাটি যাওয়ার কিরকম অভিজ্ঞতা হয়েছিল, আর আমরা গুয়াহাটিতে কি কি দেখেছিলাম, এবং শিলং যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা। চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলেছি, আপনাদের হোস্ট দেবরাজ। আজকে আমার গন্তব্য হচ্ছে গুয়াহাটি। যাচ্ছি বন্দে ভারত ধরে। আসলে এটা আমি কোনো ট্যুরে যাচ্ছি না, মানে ঘুরতে যাচ্ছি না, এটা একটা অফিসিয়াল ট্যুর। সেই হিসেবে আমি আজকে গুয়াহাটি যাচ্ছি। তো আমি পুরো এই ট্যুরে আমাদের ট্রেনের যে ডিটেলসটা, মানে বন্দে ভারত কিরকম, মানে বন্দে ভারত স্লিপারটা কিরকম, কি ফেসিলিটিস আছে, সেগুলি মেনলি দেখাবো। আর যদি গুয়াহাটি পৌঁছে যদি সাইট সিন কিছু করতে পারি অফিসের কাজ ছেড়ে, তাহলে আমি সেটাও দেখাবো। তো চলুন এই জার্নিতে আপনারাও আমার পাশে থাকবেন। একটা আপডেট দিয়ে দিই ট্রেন রানিং ইনফরমেশনে। এই 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেসের কিন্তু কোনো আপডেট নেই। আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে আমি ট্রেনটাই মিস করেছি, বা আমার কি অন্য কোনো স্টেশন থেকে ছিল কিনা। তারপরে এসে বোর্ডে দেখলাম যে না, আমি ঠিকই আছি, এটা আপডেট দেয়নি। তো যারা ওই ট্রেনিং রানিং ইনফরমেশনে দেখবেন তারা কিন্তু ভয় পাবেন না, ট্রেনটা এখনো ওই অ্যাপে আপডেট দেয়নি। আমি আজকে অ্যাপটা আপডেট করেছি, কিন্তু ওই অ্যাপের মধ্যে কিন্তু দেখাচ্ছে না। তো এটা খেয়াল রাখবেন। যথারীতি বাঙালি ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। আমার অত ইচ্ছা নেই, আমরা এগিয়ে যাই সামনের দিকে। 27575 হাওড়া থেকে কামাখ্যার বন্দে ভারত এক্সপ্রেস। এখান থেকে মোটামুটি 14 ঘন্টা লাগে কামাখ্যা পৌঁছতে। আসার সময় এই ট্রেনটাই 27576 হয়ে যায়, ছাড়ে ওই একই সময়, মানে হাওড়া থেকে ছাড়ে 18টা 20, কামাখ্যা থেকেও ওই সময়ই ছাড়ে। আর এই ট্রেনটায় সবচেয়ে সুবিধা হলো যে আপনার একটা নির্দিষ্ট সময় রয়েছে, তার মধ্যে পৌঁছে যাবেন। মানে এখান থেকে হাওড়া থেকে বেস্ট ট্রেন আমি জানি, যেটা আমি এর আগেও গেছি, সেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট এক্সপ্রেসের থেকে বন্দে ভারত এক্সপ্রেসটা অনেক বেটার করেছে বলে আমার মনে হয়। যারা যাচ্ছেন তাদের যদি ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে, তাহলে আরামসে এই ট্রেনটা আপনারা অ্যাভেল করতে পারেন। মোটামুটি এই 14 ঘন্টা লাগে, আর সকাল সকাল পৌঁছে যাওয়া যায়। আর কামাখ্যা বা শিলং যেতে গেলে এর থেকে ভালো ট্রেন বোধহয় আর কিছু হয় না। দিয়ে দিই, মানে হাওড়া থেকে বৃহস্পতিবার এবং কামাখ্যা থেকে বুধবার এই ট্রেনের সার্ভিস কিন্তু আপনারা পাবেন না। তো সেই বুঝে টিকিটটা কাটবেন। এই দরজাটা বন্ধ হয়ে গেল, এখন ঠিক 6টা 20 বাজে। নেক্সট স্টেশন কি আসবে এখানে কিন্তু মেনশন করা থাকবে কটার সময় আসবে। এরপরের স্টেশন হচ্ছে ব্যান্ডেল, তারপরে নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন। প্রথমেই এই 1 বোতল জল দিয়ে শুরু হলো আমাদের যাত্রা। কত করে রে? 400 টাকা স্যার। এই চা আগে ফ্রি দিত না? আচ্ছা, কফি 27 টাকা, চা কত বললে? 18 টাকা। 18 টাকা, ঠিক আছে। আমাকে একটা কফি দাও, আর একটা কেক কত? ওই চকলেট কেক দাও। বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং জলও কিন্তু বেশ অ্যাভেলেবল। এবার নোংরা যদি কারোর করার থাকে, তারা তো কিছু করার নেই। দেখাই আপনাকে, এখানে রয়েছে একটা বেসিন। বেসিনে যে কলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে জ্যাকোয়ারের কল, এবং আপনারা জানেন জ্যাকোয়ার বেশ নাম করা কোম্পানি।
আর এখানে এই সোপের একটা জায়গা রয়েছে যেখান থেকে আপনারা এই বাটনটা প্রেস করে হাতে সোপ নিয়ে নিতে পারবেন। হাত ধোয়ার পর আপনাদের এই হ্যান্ড ড্রায়ারে আপনারা হাতটা ধুতে পারবেন। আর এখানে এরকম টিস্যু পেপার দেওয়া আছে। আর এই ফ্ল্যাশ টিপলে, এটা ইন্ডিয়ান টয়লেট, তো ফ্ল্যাশ টিপলে জল যথেষ্ট অ্যাভেলেবেল এবং ভ্যাকিউম করে পুরো জলটা ভেতরে নিয়ে চলে যাচ্ছে যাতে ভেতরে কোনো নোংরা না থাকে। দেখুন, আর ভিতরে যাতে বাজে গন্ধ না হয় তার জন্য এখানে একটা পরিষ্কার মতো দেওয়া হচ্ছে। ওভারঅল আমি যদি রেটিং দিই 10-এ আমি 20 দেবো, যথেষ্ট পরিষ্কার। এরপরে যদি কেউ নোংরা করে সেটা রেলওয়ে কর্তৃপক্ষ নয়, সাধারণ মানুষের। তো আপনাদের কাছে বাথরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর দাঁড়িয়ে আপনি আপনারা রাখেন তাও প্লিজ ট্রেনটাকে পরিষ্কার রাখুন, এটা আমাদের কর্ম। 2AC এটা আপার বাঞ্চ আর এটা হচ্ছে লোয়ার বাঞ্চ, যথেষ্ট স্পেসিয়াস। আর এই উপরে একটা মিরর দেওয়া হচ্ছে আর তার নিচে 3টে সুইচ রয়েছে, যার মধ্যে সেটা উপরের এই লাইটের আর এসি ভেন্ট কিন্তু বেশ ভালো। এসি বেশ সুন্দর একটা টেম্পারেচার দিচ্ছে যাতে খুব বেশি ঠান্ডা এবং খুব বেশি গরম দুটো কোনোটাই লাগবে না। এখানে সুইচ দেওয়া হয়েছে। আর এই যে পাশে এই ব্ল্যাক কালারের যে বাটনগুলো দেখছেন, এগুলো বেসিক্যালি আপনারা যদি ওয়াটার বটল আনেন তাহলে সেক্ষেত্রে সেই বটলগুলো সেখানে হ্যাং করতে পারেন। এরকম একটা কম্বল দেওয়া হয়েছে আর এর মধ্যে লিনেন রয়েছে, বেড কভার, তারপরে আপনার কম্বলের কভার। আর এটা হচ্ছে বালিশ, আমি দেখাবো ওই এটা খুলে লিনেন গুলো খুলে দেখাবো আমি পরে। আর সাইড আপ তো নিচটা আমি দেখাচ্ছি না কারণ নিচে একজন শুয়ে আছে, সেটা দেখানোটা ঠিক হবে না। তো আমরা জাস্ট ব্যান্ডেল ক্রস করলাম, গাড়ি সামান্য লেট চলছে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ স্টেশনে 2 মিনিটের হল্ট রয়েছে। তো দেখা হচ্ছে নবদ্বীপ স্টেশনে। নিচে এবং ওপরেই কিন্তু এই ধরনের কানেকশন দেওয়া রয়েছে, যেখানে রিডিং লাইটের একটা কানেকশন রয়েছে। আর এখানে প্লাগ ইন করার জন্য 3 পিন প্লাগ রয়েছে। আর নিচে এরকম ইউএসবি চার্জের যদি চান সেটাও অপশন রয়েছে। আর উপরে রয়েছে এসি ভেন্ট, এই যে ওপরটায় এসি ভেন্ট রয়েছে। যদি একটু ঠান্ডা কম লাগে তাহলে এসি ভেন্টটা এখান থেকে অন করে দিতে পারেন, এখান থেকেও কিন্তু এসির হাওয়াটা আপনারা পেতে পারেন। আর যদি মনে হয় যে বেশি ঠান্ডা লাগছে, এসি ভেন্টটা বন্ধ করে দিন, তাহলে আপনার ঠান্ডাটা কম লাগবে। এর মতো উপরেও এই যে এসির ভেন্ট রয়েছে, এখানে এরকম প্লাগ সিস্টেম রয়েছে। আর এখানে একটা মোবাইল হোল্ডার রাখা আছে। সিট কিন্তু যথেষ্ট চওড়া এবং এখানে রাখা হচ্ছে জল রাখার জন্য একটা হোল্ডার। এই হচ্ছে আমাদের বগের স্পেস আর বেশ চওড়া। হাওড়া থেকে 103 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা এসে পৌঁছালাম নবদ্বীপ স্টেশনে। এখানে 7:36 এসে পৌঁছানোর কথা, এসে পৌঁছালো 8:03। ট্রেন সামান্য দেরিতে চলছে, কিন্তু আশা করা যাচ্ছে সকালবেলা এই ট্রেন বেশ ভালো সময়, মানে যে অরিজিনাল যে টাইম 8:20 সেই সময় কামাখ্যা জংশন পৌঁছে যাবে। দেখা যাক এর পরের স্টেশনে আমরা কখন গিয়ে পৌঁছাই। স্টেশনে মাত্র 2 মিনিটের স্টপেজ, এক্ষুনি ট্রেনে উঠে যেতে হবে কারণ দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু আমাকে স্টেশনে থেকে যেতে হবে। তো চলুন ট্রেনে ওঠা যাক। কোনো এমার্জেন্সি সিচুয়েশনে এখানে কিন্তু আপনারা বাটন প্রেস করে ট্রেনের যিনি লোকো পাইলট আছে তার সঙ্গে কথা বলতে পারবেন। যখন এমার্জেন্সি হবে তখনই কিন্তু প্রেস করবেন, অন্যথায় ফাইন হতে পারে। হাত ধোয়ার জন্য একটা বেসিন রয়েছে আর এই রয়েছে আয়না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা বসে গেটের কাছে বাইরের দৃশ্য এনজয় করতে পারেন, সিটে বসে দেখতে পারেন। যদি জানলার সামনে সিট না হয় তাহলে এখানে বসে আপনারা বাইরের দৃশ্য দেখে এনজয় করতে পারেন। আমার তো বেশ ভালো লাগে এবং জানলার পাশে বসে বাইরের দৃশ্য। এখন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না বাইরে, তো দিনের বেলা চেষ্টা করবো এখানে এসে বসার। ব্যান্ডেল জাংশন থেকে এই চিপসটা কিনেছিলাম আর এখন আমাদের এই খাবার দিয়ে দিল ডিনার। তো দেখা যাক কি খাবারটা দিয়েছে। এটাতে দিয়েছে একটা টিস্যু পেপার এবং তার মধ্যে রয়েছে কাটলারি সেট। কাটলারি সেট দিয়েছে, এটার মধ্যে একটা স্পুন, একটা ফোর্ক, এটার মধ্যে একটা মিষ্টি রয়েছে, এটার মধ্যে মোস্ট প্রবাবলি রয়েছে
চিকেন। আমি ননভেজ মিল নিয়েছি, প্রথমে আমার ভেজ করা ছিল, কিন্তু এটা এক্সচেঞ্জ চেঞ্জ করে দিল। চিকেনের ছোট ছোট কয়েকটা পিস দেখা যাচ্ছে। এটার মধ্যে রয়েছে রুটি, রুটিটা ছিঁড়তে হবে, দেখাচ্ছি ছিঁড়ে। এটার মধ্যে কি দিয়েছে দেখা যাক, মনে হয় কোনো ভাজা টাইপের দেওয়ার কথা, একটা আলু ভাজা টাইপের রয়েছে। এটার মধ্যে কি দিয়েছে দেখা যাক। এটার মধ্যে হচ্ছে পিস রাইস, আর এটার মধ্যে মোস্ট প্রবাবলি ডাল হবে। হ্যাঁ, ডাল রয়েছে, মনে হচ্ছে মুগ ডাল রয়েছে। তো এই হলো খাবার, খেয়ে দেখা যাক কিরকম খেতে হচ্ছে, টেস্ট কিরকম খেয়ে বলছি। এটার মধ্যে পরোটা দেওয়া হচ্ছে, পরোটা কিন্তু বেশ নরম, এরকম একটা লাচ্ছা পরোটা টাইপের দেওয়া হচ্ছে। খাবার তো দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে, বেশ ভালো পরোটাটা। ডাল দিয়ে একটু খেয়ে দেখেন, ডালও বেশ ঘন, কোয়ালিটির কোনো কথা হবে না, বেশ ভালো। চিকেনের ঝোলটা খেয়ে দেখেন, চিকেনও বেশ ভালো। মধ্যভারতের খাবার এরকম ছোট সিট স্লিপারে না, যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে যে মধ্যভারত করতে, তা খাবার ভালোই খেয়েছি। এর খাবার কিন্তু বেশ ভালো। এর আগে যদি আমি ননভেজ খাই, ননভেজ খুব ভালো। তো আমাদের রেটিং দেওয়া বন্ধ হচ্ছে 10-এ আমি 9 দেবো। বেশ ভালো। এটা হচ্ছে সেই কম্বল যেটা নর্মালি ট্রেনে দেখা যায়, তার সঙ্গে মানে ভেতরে দেওয়া আছে না, এই যে এরকম ভেতরে দেওয়া আছে, উপরে এরকম একটা ওভার দিয়ে দিয়েছে, যাতে ওই আমরা সাধারণত কি করতাম না আগে, ওই চাদরটা মানে সাদা দুখানা চাদর দিত, এখন কিন্তু এই একটা চাদর দিচ্ছে নিচে পাতার জন্য, আর আরেকটা দিচ্ছে এই কম্বলের ওয়ার্ড। তাতে কি হচ্ছে কি, মানে আমরা এই কম্বলটাকে ভেতরে ঢুকিয়ে তারপর আমরা শুচ্ছি। তবে একদিক থেকে এটা ভালো, কম্বলটা নোংরাও হচ্ছে না, আর শোয়াটাও বেশ ভালো হচ্ছে। মানে অনেক সময় কি হতো না, আগে কম্বল থেকে ওই চাদরটা সরে যেত, খালি গায়ে কম্বলটাই লেগে থাকতো, অতটা হাইজেনিকও ছিল না। এটা কম্পারেটিভলি অনেক বেশি হাইজেনিক, তো বেশ ভালো সিস্টেম কিন্তু। আর বেশ সুন্দর ডিজাইন করা, লোগো লাগানো আছে। অনেকে চাদর বা ওই, এই যে আরেকটা জিনিস, হ্যাঁ পেয়েছি, এই যে নিজের মনে করে বাড়ি নিয়ে যান, প্লিজ করবেন না। যারা অ্যাটেন্ডেন্ট আছে তাদের কিন্তু এইগুলো নিয়ে গেলে পয়সা কাটা যায়, খুব সামান্যই ওরা মায়না পায়। এই ধরনের অসভ্যতমটা করবেন না, যারা করেন তাদের কি করছে, এগুলো করবেন না। যেরকম জিনিস তাদেরকে বুঝিয়ে দিন, তারা নিয়ে যাবে, একটু পয়সা কামানোর জন্য সবাই আছে, তো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন প্লিজ, এটা আমার সবার কাছে একটা রিকোয়েস্ট রইল। আর কেউ যদি দেখে যে কেউ নিয়ে যাচ্ছে, তাকে সাবধান করে দিন, আর তার এগেনস্টে কমপ্লেনও করে দিন। আমি দেখলে তো আমি সেটাই করবো। তো এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করবো, এগুলো তো আমাদেরই প্রপার্টি, আমাদেরই থাকবে, ক্ষতি হলে কাদের হবে, আমাদেরই হবে। তাই প্লিজ এগুলো মেনটেন করে চলবে। লাইটের রাত্রিবেলা অফ করে দিলে, এই লাইটটা চলে, নাইট লাইট, নাইট লাইটটা দেখুন বেশ সুন্দর। আর একটা জিনিস রাখি, চলো, এই যে রাত্রিবেলা যখন আপনাদের সিট খুঁজতে অসুবিধা হয়, অনেক সময় ট্রেনে উঠলে লাইট বন্ধ থাকলে সিট খুঁজতে অসুবিধা, তো এখানে এরকম নাম্বার দেওয়া রয়েছে যে কোথায় কোন সিট রয়েছে, সেটা দেখে আপনারা সহজেই আপনাদের সিট বুঝতে পারবেন। যেমন 47 নোয়ার, তারপরে আপার বার্থ 48, আমাদের আপার বার্থ 48, আবার 46, 45, 43 এরকম দেওয়া আছে, তাতে সহজেই বুঝতে পারবেন যে কোথায় আপনাদের সিটটা পড়েছে রাত্রিবেলা অন্ধকারে। তো এই সিস্টেম গুলো বেশ ভালো করেছে, আমার তো বেশ ভালো লাগে। অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলা উঠে আবার আমাকে যেহেতু অফিসের কাজে এসেছি, কাজে বেরিয়ে যেতে হবে। কালকে
দেখি যদি প্ল্যান করে কোথাও যাওয়া যায় সন্ধ্যের দিকে, জানি না যেতে পারবো কিনা, কারণ কালকে কাজে খুব প্রেশার থাকবে। শুয়ে পড়া যাক, দেখা হচ্ছে কাল সকালে। কলকাতা থেকে 966 কিলোমিটার দূর হচ্ছে, মানে হাওড়া থেকে 966 কিলোমিটার হচ্ছে কামাখ্যা জাংশন। তার মধ্যে আমরা পৌঁছে যাওয়ার কথা 8টা 20-তে, এখন বাজে 7টা 36। আর কিছুক্ষণের মধ্যে আমরা কামাখ্যা জাংশন পৌঁছে যাব। মনে হয় কোনো লাইন বিজি থাকার জন্য, মানে যেহেতু শিডিউল টাইম 8টা 20, তো তার জন্য আমরা আগেই পৌঁছে গেছি। আগতরি বলে একটা জায়গা আছে স্টেশন, সেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো আগেয়াতরি। আচ্ছা, আগেয়াতরি বলে একটা জাংশন, মানে স্টেশন আছে, সেখানেই আমরা ওয়েট করছি। ট্রেন পাস করছে হয়তো, তার জন্য আমরা ওয়েট করছি। আর 8টা 20-র মধ্যে ঢুকে যাওয়ার কথা, বিফোর টাইমে আমরা এখানে ঢুকে গেছি। অটোয় উঠে গেলাম, মানে একটা অটো। তো এখন যাচ্ছি হোটেলে। হোটেল আমার পানবাজারের কাছে। এখন বাজে 8টা 15, আর এখান থেকে ওই 15-20 মিনিট লাগবে খুব বেশি হলে। যাই, হোটেলে পৌঁছে দেখা হচ্ছে। আমি বেশ কয়েক বছর ধরে গুয়াহাটি আসছি। গুয়াহাটির ডেভেলপমেন্ট কিন্তু বেশ চোখে পড়ার মতো। এই যে ব্রহ্মপুত্রের ওপরে ব্রিজটা তৈরি হচ্ছে, এটা গত বছর যখন এসেছিলাম আন্ডার কনস্ট্রাকশন ছিল, আর আজকালের মধ্যে হয়তো এর ওপেনিং হবে। দেখুন, কথা বলতে বলতে আমার পানবাজারের এই হোটেলে এসে পৌঁছে গেলাম। সারাদিনে অফিসের কাজকর্ম মিটিয়ে চলে গেছিলাম উমানন্দ টেম্পলে দর্শনের জন্য। চলুন, কি অভিজ্ঞতা হলো তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ধরে একটু সময় পেয়েছি, তাই যাচ্ছি উমানন্দ ঘাটে। এখান থেকে যাব উমানন্দ মন্দিরে। মাঝখানে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা আইল্যান্ড আছে, যাকে পিকক আইল্যান্ড বলে। তার উপরেই আছে উমানন্দ টেম্পল। চলুন যাওয়া যাক। এই বোটগুলো করে উমানন্দ ঘাটে যায়। আবার ওই বড় লঞ্চ ঘাটও আছে, কিন্তু শুনলাম ওটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, যেভাবে পারছে সেভাবেই লুটছে। 300 টাকা নিল, 100 টাকা নেয় শুনেছি। যাই হোক, মুরগি হলে আমার কি করা যাবে, এসছি যখন তো দেখতে হবেই। 200 লাগুক 300 লাগুক দিতে হবে। কিছুক্ষণ আগে 200 বলে 4টে বেজে গেছে নাকি, তার জন্য 300। দেখা যাক, যাওয়া যাক। মন্দিরটা তো দেখাতে হবে আপনাদের। চলুন যাওয়া যাক। এই ছোট জায়গাটা দিয়ে ভিতরে নামতে হবে, ওপরে বসা যাবে না। চলুন যাওয়া যাক, চলুন ভেতরে যাওয়া যাক। বোটের ভেতরে বসে গেলাম। এখন যাবো এই পিকক আইল্যান্ডে, যেখানে উমানন্দ মন্দিরটা রয়েছে। বলা হয় যে কামাখ্যা থেকে মা পার্বতী এই ব্রহ্মপুত্র নদীর তলা দিয়ে নাকি কামাখ্যা থেকে একটা সুড়ঙ্গ আছে, সেখান থেকে এই উমানন্দ আশ্রমে আসতেন, যেখানে মহাদেব ধ্যান করতেন। উমার আনন্দ, সেই থেকেই নাম হচ্ছে উমানন্দ। চলুন যাওয়া যাক। হিন্দু শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ কালিকা পুরাণে এই দ্বীপের বিশেষ উল্লেখ আছে। বলা হয় সৃষ্টির শুরুতে মহাদেব এই দ্বীপে এসে প্রথম নিজের গায়ে ভস্ম মেখেছিলেন এবং দেবী পার্বতীকে পরম জ্ঞান দান করেছিলেন। এই দ্বীপে শিব শান্ত রূপে নন, বরং ভয়ানন্দ রূপে বিরাজ করেন বলে বিশ্বাস করা হয়। পুরাণে আরো বলা আছে যে এই দ্বীপের কাছেই রয়েছে উর্বশী কুণ্ড। স্বর্গরাজ্যের অপ্সরা উর্বশী নাকি দেবী কামাখ্যার অমৃতের তৃষ্ণা মেটানোর জন্য এই কুণ্ডে অমৃত নিয়ে আসতেন, তাই প্রাচীনকালে অনেকে একে উর্বশী দ্বীপও বলতেন। লোকবিশ্বাস অনুযায়ী যদি কোনো সোমবার অমাবস্যা পড়ে আর সেদিন উমানন্দ মন্দিরে যদি পুজো দেওয়া যায়, তবে ভক্তের জীবন পরম শান্তিতে ভরে ওঠে। যদিও বর্তমান মন্দিরটি 17 শতকের, প্রত্নতাত্ত্বিকরা এখানে অনুসন্ধান চালিয়ে এমন কিছু পাথরের ভাস্কর্য ও খোদাই করা মূর্তি পেয়েছেন যা উত্তর গুপ্ত যুগের বা প্রাক মধ্যযুগ, অর্থাৎ অহোম রাজাদের বহু আগে থেকেই এটি একটি পবিত্র উপাসনাস্থল ছিল। 1694 সালে অহোম রাজবংশের অন্যতম শক্তিশালী ও দীর্ঘজীবী রাজা গদাধর সিংহ তার সেনাপতি গড়গয়া সন্দিকৈ বরফুকনকে আদেশ দিয়ে এই ইট পাথরের মন্দিরটি তৈরি করান। কিন্তু এর মাঝে মন্দিরটি মোগল সেনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
উঠতেই বাঁদিকে তোকে চোখে পড়বে এই হনুমান মন্দিরটা। এই যে সোজা রাস্তা উঠে গেছে, আমরা এদিকে যাব, আর এদিকে হচ্ছে এই হনুমান মন্দির। চলুন উপরে ওঠা যাক। এখানে জুতো রেখে দিতে হবে, রেখে ওপরে কিন্তু আমাদের খালি পায়ে যেতে হবে। তো চলুন ওপরে যাওয়া যাক। জুতো আমি খুলে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি, এখান থেকে এখন ওপরে উঠবো। এই ছোট্ট দ্বীপে উমানন্দ ছাড়াও আরো 5টি ছোট ছোট মন্দির রয়েছে। হনুমানজির মন্দির তো আগেই দেখলেন, এছাড়া রয়েছে গণেশ, হরগৌরী, চলন্তিকা, চন্দ্রশেখর এবং বৈদ্যনাথ মন্দির। কামরূপ অঞ্চলের প্রধান 5টি তীর্থক্ষেত্রের মুখ্য পঞ্চতীর্থের এই দ্বীপ হলো উমানন্দ। স্থানীয় একটা প্রবাদ আছে, বুড়ালুইত পাগলা গোসাইর দাস, তক্তুষ্টি হলে নয় সর্বনাশ। এর অর্থ, ব্রহ্মপুত্র নদ হলো মহাদেবের দাস, শিব যতদিন সন্তুষ্ট আছেন ব্রহ্মপুত্রের বন্যা উমানন্দ মন্দিরের মূল প্রাঙ্গণ স্পর্শ করতে পারবে না। স্থানীয়দের বিশ্বাস, যেদিন উমানন্দ দ্বীপ সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যাবে সেদিন নাকি পুরো গুয়াহাটি শহর ধ্বংস হয়ে যাবে। 1897 সালের সেই প্রলয়ঙ্করী আসাম ভূমিকম্পে পুরো মন্দির কিন্তু ভেঙে পড়ে। পরে গুয়াহাটির এক ধনী ব্যবসায়ী এটি পুনর্নির্মাণ করেন। মজার বিষয় হলো, শিব মন্দির হওয়া সত্ত্বেও সেই ব্যবসায়ী পুনর্নির্মাণের সময় মন্দিরের ভেতরের দেওয়ালে বৈষ্ণব শ্লোক ও স্লোগান খোদাই করিয়েছিল, যা অসমের ধর্মীয় সহনশীলতার এক অনন্য প্রতীক। সারাদিন অফিসের কাজ আর বিকালের পরে ওই উমানন্দ মন্দির দর্শন, সেইভাবে সারাদিন কিছু খাওয়াই হয়নি। ফেরার পথে পানবাজারে এই মসজিদের সামনে দেখলাম চিকেন ফ্রাই বিক্রি হচ্ছে। দেরি না করে দাঁড়িয়ে 1 প্লেট খেয়ে নিলাম। প্রাইস কিন্তু খুব রিজনেবল এবং খেতেও বেশ ভালো ছিল। এতক্ষণে অফিসের কাজ সেরে উঠলাম, তার কিছুক্ষণ আগে ডিনার করেছি। ডিনার করলাম, ওই রুটি নিয়ে এসেছিলাম আর তার সঙ্গে একটু চিকেন কাবাব ছিল। রুটি মানে ওই বাটার তন্দুরি রুটি আর চিকেন কাবাব ছিল, ওই দিয়ে ডিনার করলাম। শরীর খুব টায়ার্ড। আজকে উমানন্দ আশ্রমে তো উমানন্দ মন্দিরে গেছিলাম দেখলেন, আর ফেরার পথে টুকটাক স্ন্যাক্স খেয়েছিলাম। আর এই 11:30 বাজে কিছুক্ষণ আগে আমি ডিনার করলাম। তো এখন শুয়ে পড়বো, কালকে সকালে যাচ্ছি শিলং। তো সকালে উঠে ব্রেকফাস্ট করবো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমার যে হোটেলে আছে, তো সেখান থেকে স্টার্ট করব, করে আমরা খেয়ে এখান থেকে চেক আউট করবো, করে শিলং এর দিকে যাব। তো কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। পল্টন বাজারে স্টেশনের ঠিক গায়ে আপনারা শিলং যাওয়ার জন্য এই ধরনের শেয়ার ট্যাক্সিগুলো পেয়ে যাবেন। 400 থেকে 500 টাকা নেয় শিলং পৌঁছে দেওয়ার জন্য। আর ফুল গাড়ি যদি বুক করতে চান সিজন ওয়াইজ ওই 3.5 থেকে 4,000 টাকা নেয়। এরকমই একটা শেয়ার ট্যাক্সি করে আমি শিলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। গুয়াহাটি ভ্রমণের এই সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আমার এই গুয়াহাটি ভ্রমণের গল্পটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এই ভিডিওগুলি দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই এর পরের ব্লগে, যেখানে আমি শিলংয়ে আর কি করলাম, কি দেখলাম সেই সব সম্পূর্ণ গল্প নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। নমস্কার।